বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং পরিচালনা করছেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ। আমাদের এই স্টুডিও হতে অনুষ্ঠানটি পরিচালনা করছেন নিয়মিত উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার অনুপস্থিত। উনি আসলেই তার আসন অলঙ্কৃত করবেন এবং পরবর্তী অংশ পরিচালনা করবেন। আজ প্রোগ্রাম শিডিউল বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের এই যে অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com নিবন্ধিত হওয়ার পরে আমাদের আজকের প্রোগ্রাম সিরিয়াল নম্বর OLNP 364 এখানটাই আর কি এই আমাদের অন্য যে অনুষ্ঠানগুলো ছাত্র জনতা সরকারের আজ আর কি এখানটা থেকেই এই মাস 7 ডে 18 অর্থাৎ ছাত্র জনতা সরকার 2024-এর আজ 7 মাস 18 দিন ডেইলি ভিউজের আমাদের সহস্রাধিক অনুষ্ঠান পার করে আমরা আজ 1044 অর্থাৎ 1044 নম্বর থেকে 1045 নম্বর অনুষ্ঠান ভিডিও ক্লিপিংস 1034 থেকে 1035 23/3/2025 ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর অর্থাৎ আমাদের প্রত্যেকটি এই ভিডিও ক্লিপিংস এবং ন্যাশনাল প্রোগ্রামের ভিতরে আর কি ছোট ছোট এই 5 থেকে 25-30টি করে প্রোগ্রাম থাকে। আজকের সেই ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নাম্বার 1171 থেকে 1172 এর ভিতরেই আর কি এই 5 থেকে 30টি পর্যন্ত অনুষ্ঠান আমাদের থাকে। অন নিউজ অন প্রোগ্রাম এইভাবেই আর কি মিনিটের সংখ্যা আমরা গতকাল পর্যন্ত আর কি পার করেছি 31,432 মিনিট। শুরুতেই সূরা নিসা থেকে পাঠ করছেন আমার এই যে অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ। সূরা আন-নিসা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا صدق الله العظيم। আলহামদুলিল্লাহ সূরা আন-নিসা থেকে পাঠ করলেন হাফেজ মাওলানা রিফাত আহমেদ। এই 5 আয়াতের মধ্যেই আর কি মা মেয়েদের যেটা পাক কালাম এসছে রাব্বুল আলামিন কর্তৃক আর কি মেয়েরাই দুনিয়াবি এই যে মানবীর ভিতরে জীবদ্দশায় আর কি এই হিসাব তো হবে 2টা জাতির, মানব জাতি জিন জাতি। সেই জায়গাটাই আর কি মা মেয়েরাই হচ্ছে সর্ব উৎকৃষ্ট মানব সম্পদ হিসাবে এবং এখানটাই আর কি এই আয়াতের ভিতরেই আর কি এই মেয়েদের যেটা আর কি বিবাহ শাদী এই যে সম্পদ প্রাপ্তি এবং এই যে বিবাহের সময়কার যে দেনমোহর সব কিছুই আর কি এই আয়াতের মধ্য দিয়েই আর কি এবং সেই জায়গাটাই আর কি এই যে মেয়েদেরকে নির্যাতিত করা হয়। আমাদের এখানটায় সমস্যা যেটা হচ্ছে আমাদের এই দেশীয় মাওলানা যারা আর কি এরা এখন এই যে আল্লাহ রসুলকে মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের যে কথা আর কি এই যে কিয়ামত পর্যন্ত যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর থাকবেন না আর কি তখন পাক কালাম হাদিসের আলোকে সময়ে সময়ে আলেম উলামাগণ পীর মাশায়েখগণ আল্লাহ আলাগণ
কিয়ামত পর্যন্ত নিয়ে যাবেন। এইটার ওপরেই যদি প্রতিনিয়ত আলেম ওলামাগণ রাষ্ট্রীয়ভাবে এইটার ওপরে যদি প্রচারণা থাকতো, তাহলে কিন্তু আমাদের এই দৈন্য দশা এই দেশটাই হতো না। আমি ছুটেড বুটেড একজন, আমি কোনো মাওলানা নই, তারপরেও আর কি আমার এখান থেকে উপস্থাপনা, ওই যে তাবলিকের যে আড়াই গুরু, আল্লাহর রহমতে আমরা এনএসটিভি টেবিল থেকে প্রোগ্রাম করতে করতে যখন আর কি মাওলানা জুবায়ের, মাওলানা সাদ, মাওলানা মামুনুল হক, এই যে মাওলানা মামুনুল হকের পিতা আজিজুল হক সাহেব আর কি, ইনাকে আমি চিনতাম। আমি তো এই যে চরমনের এখন যে পীর পুত্র রেজাউল করিম, ফজলুল করিম মহোদয়ের সাথে আমরা একসাথে পিরালি কলিগ আর কি। আমি এখন এই যে আমার পীর সাহেব হুজুর মারা যাওয়ার পরে আমি পীর বা শিক্ষক, আমি কোনো মুরিদ করি না। আমি এখান থেকে ইস্তেগফার, দরুদ এবং আর কি আল্লাহ তাআলার জিকির ও এই যে ফাতিহার আমলটা করে থাকি। সেইটার উপরেই রমজান উপলক্ষে আর কি এই মা মেয়েদেরকে পাক কালামে যেরকমটা আছে সেই রকমটা ভাবেই আমরা যদি মর্যাদা দেই, সম্মান দেই, আলেম উলামাগণ যদি এইটি পাক কালাম হাদিসের আলোকে প্রচার প্রপাগান্ডাটা করে, তাহলেই কিন্তু এই জায়গাটায় এই সেই সূরা নিসাতে আর কি পর্দার কথাটাও আছে। এখন আমাদের এই দেশটা তো বিটিভিটা আর কি জামাতে ইসলামের বৈষম্য যারা এরা দখল করে নিয়েছে। গতকাল দেখলাম আর কি এই যে দুইটা মেয়ে তাফসির করতেছে আর কি বিটিভিতে। পর্দার খেলাপ মানে পর্দার খেলাপ হচ্ছে এই হাফেজ মাওলানা রিফাত আহমেদ। পর্দার গুনাহ কি ছোট গুনাহ? গুনাই কবিরা। তো গুনাই কবিরা এই কাজটা প্রকাশ্যতই হচ্ছে আর কি। আর এটা হওয়ার একমাত্রই কারণ আমাদের যিনি প্রধান উপদেষ্টা, ইনি সুদের ব্যবসাটা করেন। প্রথম এটা আমি বলেছি, এখন দেশের সব লোকই বলছে আর কি। এই যে হারাম কাজটা করছে এই দেশের, আবার ওই একই টেবিলে, একই চেয়ারে, একই সিটিংয়ে আর কি আবার মাওলানা সাহেবরা যেয়ে ইফতারির পূর্বে বয়ানটা করছেন। আমি এখান থেকে পাক কালামের আলোকে এই যে সূরা আর নিসার আলোকে আর কি এই রকম কাজটা কোনো গণমাধ্যম টেলিভিশন পর্দার খেলাপ যদি করে, এইটা কিন্তু 18 কোটি মানুষের, আমরা বাংলাদেশ আর যাই হোক না কেন এটা আমরা মুসলিম দেশ, মুসলিম প্রধান নয়। সেই জায়গাটাই আর কি আমাদের এই দেশটা চলবে সৌদি আরবের মতো। আমরা যেটা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় নামাজের ডিসিপ্লিন এনেছেন এবং রমজান এনেছেন, আমরা এই সেই জায়গাটাই আছে। স্থান কাল পাত্র ভেদে আর কি নির্ঘণ্ট সময় দেখে আর কি আমরা নামাজ আদায় করব এবং আর কি চন্দ্র মাস দেখে রোজা রাখবো এবং আর কি সময় দেখে সাহারি করব, ইফতার করব। এইটা ওই রকমটা ভাবেই আর কি কোনো ক্রমেই আর কি সৌদি আরবের সাথে মিল করে আমরা এটা করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা নামাজের ডিসিপ্লিন পাক কালাম কর্তৃক আর কি নামাজের অনেক কথাই পাক কালামে এসছে আর কি। তো সেই জায়গার থেকে নিয়েই আর কি আমরা নিয়মতান্ত্রিক ভাবে আর কি নির্ঘণ্ট মেনেই নামাজ আদায় করব, চন্দ্র মাস দেখে রোজা রাখবো এবং সেই চন্দ্র মাসের চাঁদ দেখেই আর কি ঈদ পালন করব। এই জায়গাটায় আমি এই মাওলানা সাহেবদেরকেই বলছি, এই যে বৈষম্যগুলো হচ্ছে, এই যে গুনাই কবিরা করতেছেন আর কি এই মেয়েরা পর্দা বিহীন ভাবে টেলিভিশনে যেয়ে আর কি তাদের এই চেহারাটা আর কি ধর্মী বেধর্মী বিশ্বব্যাপী আর কি এই সকল মানুষের সামনে এই যে আমি দেখছি এই পাপটা এখন আমার হয়তো আর হবে না, কারণ আমি আমার দায় এড়িয়ে গেলাম। আমি এখান থেকে রাষ্ট্রীয়ভাবে আর কি মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় আর কি আমাদের প্রধান বিচারপতি বরাবর এইটা করতে পারে কি পারে না, ধর্মীয় মূল্যবোধের যেখানে মাননীয় প্রধান বিচারপতি অক্টোবর মাসে এইটা একটা নির্দেশনা দিয়েছেন মুক্তিযোদ্ধাদের উপরে, 18 কোটি জনগণের উপরে ধর্মীয় মূল্যবোধের উপরে আপনারা মন্তব্যটা করবেন না। তো আমি এই জায়গাটায় আমার সেই পীর মুরিদি অনুষ্ঠান আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, ওয়া হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আমাদের পিছনের রোজাগুলোকে কবুল করে নিন, সামনের রোজাগুলোকে সুস্থ সুন্দরভাবে থাকার তৌফিক দান করুন। বিশ্বের সকল মুসলিম সম্প্রদায়কে সুস্থতা দান করুন, যারা অসুস্থ তাদেরকেও সুস্থ করে দিন। বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত যত নরনারী কবরবাসী হয়েছে সকলকে মাফ করে দিন, জান্নাত দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমাদের এই দুআকে কবুল করে নিন, আমিন। আমাদেরকে মাফ করে দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন আমাদের যে প্রোগ্রাম মার্চ মাস, স্বাধীনতার মাস, 23 মার্চ 1971, এই রকম দিনেও আর কি প্রাইমারি স্কুলে পড়তাম। ওই তখন আর কি আমাদের অঙ্কের স্যার বলেছিল দেশে গন্ডগোল হচ্ছে, আর কবে দেখা হবে জানি না, আল্লাহ হাফেজ। তারপরে তো আর কি সেই 25 মার্চ কালো রাত্রি হতে যুদ্ধ শুরু হয়ে যায়। 22 ফেব্রুয়ারি 1972 পর্যন্ত আমরা ভারতে ছিলাম। রাত্রিবেলা ভারতে ঘুমাইতাম, দিনের বেলা বাংলাদেশে এসে যুদ্ধ করতাম। সেই যুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটা নষ্ট শব্দ দূষণে, আমি তো এই গাছে বেঁধেছিলাম 2 ঘন্টা কাল। তারপরে আল্লাহ তাআলাই বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আমার এই কানটা নষ্ট, শুনি না, পেইন করে সার্বক্ষণ। এখন চোখেরও সমস্যা। কোনো দানবীর যদি দান ধান করেন চিকিৎসাটা করাইতে পারি, তবে মুক্তিযুদ্ধকে নিয়ে আমার কোনো কোটা ভাতা সুবিধা প্রয়োজন নাই। যেহেতু আমার পিতা মরহুম হাজী মধুকুলদার, আমার মাতা মরহুম বেগম খায়রুন্নেসা আর কি, আমি নিজেও আর কি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। এটি আমাদের ভারতীয় সনদ, বাংলাদেশের প্রত্যাগত সনদ। এই পাশেরটি টুইন টাওয়ারের ছবি 2001 সালে যখন আমি ডেমোক্রেটিক বাংলাদেশ অর্থাৎ গণতন্ত্র গবেষণার জন্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই, তখনকার ছবি। তো সেই মার্চ মাস উপলক্ষে আর কি আমি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক আর কি আমার একটি উপস্থাপনা, আমাদের ক্রোড়পত্রগুলো দেওয়া হোক সাপ্লিমেন্ট। এই যে স্বাধীনতা দিবস 26শে মার্চের, এখন তো পত্রিকা বেশি নাই, 80টার মতো, সকল সংবাদপত্রে আমরা যাতে ক্রোড়পত্র পেতে পারি। কোনো আবেদন নিবেদন নয়, গ্রেডিং নয়। যদি আপনাদের পছন্দ না হয় তাহলে বিল দিবেন না, কিন্তু আমাদের রাষ্ট্রের সাথে যুক্ত থাকা, ধর্মীয় মূল্যবোধ এবং বাংলাদেশের সংবিধান, গণতন্ত্র ইত্যাদির সাথে আমরা সাংবাদিকতা করি, আমাদেরকে বঞ্চিত করবেন না। এনএসটিভির টেবিল থেকে উপস্থাপন করছি সকল সংবাদপত্রে, যাতে করে এই 26শে মার্চ স্বাধীনতা দিবসের ক্রোড়পত্র বা সাপ্লিমেন্টারি দেওয়া হয়। মুক্তিযোদ্ধা বিষয়ক উপস্থাপনা করেছি ইতিপূর্বে, আজও আবার সকল উপস্থাপনায় আমি করব। তো সেই 1971 সালের রণাঙ্গনের যুদ্ধ মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি। এখনকার আমাদের যেটা অনুষ্ঠান, হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আমি আজকের এই যে বিশেষ উপস্থাপনামূলক অনুষ্ঠান আরেকটি উপস্থাপনা করেই এই পর্ব আর কি প্রোগ্রাম ক্লোজ করে দিয়ে ডেইলি ভিউজ দ্বিতীয় পর্বে হবে। এই যে এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর, হ্যাঁ, এই প্রোগ্রামটা করার পরে এটা কাট করে দিয়ে পরে ডেইলি ভিউজ। এটা কয় মিনিট হয়েছে এখানে? 14। এটা আমার 4 মিনিটের অনুষ্ঠান হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। এখন একটি বিশেষ উপস্থাপনামূলক অনুষ্ঠান, পলাতক। আলাদা করে নেব? হ্যাঁ, আলাদা না না, এইটা হবে, এইটা শেষ হলেই আলাদা করব। এখানটাই আমাদের এখনকার যে অনুষ্ঠান 5 আগস্ট, এখান থেকে বিভিন্ন পত্রপত্রিকায় যেটা আসছে আর কি, এই মিলিটারির হেলিকপ্টারে করে এই যে বরকতুল্লাহ ভুলু, বিএনপির একজন রাজনৈতিক নেতা, বললেন শেখ হাসিনাকে মিলিটারি আর কি
ভারতে রেখে এসছে। এই জায়গাটায় আমার ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার বিভিন্ন পত্র পত্রিকা থেকে নিয়ে আমাকে যে অনুষ্ঠানটা দিয়েছেন, পলাতক স্বৈরাচারিণী ফ্যাসিবাদ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান, আমি এখান থেকে এই যে রাষ্ট্রের 18 কোটি জনগণের জ্ঞাতার্থে সংবিধান, রাষ্ট্রপতি এবং আমি যেহেতু সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একজন রেভিনিউ লয়ার, সেই হিসাবে দায়িত্ব নিয়ে ডকুমেন্টারি অথেন্টিকেশনে আমি এখানটা এই যে সাবেক পলাতক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার উপরে খুব সংক্ষেপে আর কি, আমাকে তো সময় দিয়েছে এই 4 মিনিট, এর ভিতরেই আমি শেষ করে দিব ইনশাল্লাহ। 5 আগস্ট 2024 তৎকালীন এই যে ছাত্র জনতা সরকার যেটাকে বলছে ফ্যাসিস্ট সরকার, সেই ফ্যাসিস্ট সরকার প্রধান স্বৈরাচারিণী শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে করে ভারতে রেখে আসা হয়েছে। শেখ হাসিনার স্ট্যাটাস এখন ভারতে ট্রেসপাস অ্যাক্টে আর কি ভারতীয় জেলখানায় আছে। ইতিমধ্যে অপরাধ ট্রাইব্যুনাল থেকে আর কি শেখ হাসিনার নামে ইতিমধ্যে তো 400-র উপরে মামলা হয়েছে, কিন্তু ইতিমধ্যে 1100-র ভিতরে যে এই 400 মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে, তার ভিতরে আর কি 1100 মামলার ভিতরে একটি মামলাতেই চার্জশিট হয়েছে। আর শেখ হাসিনার নামের যে মামলাগুলো এগুলো আলাদা করে নেওয়া হয়েছে। তো সেই হিসাবটা দিয়েই এই যে ছাত্র জনতা সরকারের এই চিফ প্রসিকিউটর আর কি তাজুল ইসলাম যে ওয়ারেন্ট ইস্যু করেছে শেখ হাসিনার নামে, সেই ওয়ারেন্ট ভারতে তামিল করতে গেলে জিম্মাদার লাগবে, যার জিম্মাদারটা আমি হয়েছি। আমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, ওই ট্রেসপাস অ্যাক্টের সর্বোচ্চ সাজা 6 মাস। আর শেখ হাসিনা যেহেতু এই যে ট্রাভেল পারমিট আছে 1971 সালের, শেখ হাসিনা কিন্তু টিপি নিয়ে আর কি ভারত থেকে 6 মাস জেল খাটার পরে অন্য দেশে চলে যাইতে পারবে। আর বাংলাদেশ থেকে যদি আমাকে জিম্মাদার করা হয়, আমি ওই ট্রেসপাস অ্যাক্টের আওতায় ইন্টারপোলের সহযোগিতা নিয়ে পুশ ইন পুশ ব্যাকের মাধ্যমে, আমার বাড়িটা তো বেনাপোল সিটির গোলদার সিটিতে, আমি যেখানে 265 দিন মুক্তিযোদ্ধাটা করেছি, আমার মুক্তি যুদ্ধের যেটা নামকরণ করেছিল মেজর মঞ্জুর রহমান 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার, আমি এম শাহজাহান আলী গোলদার, 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আমার এই বামকানটা নষ্ট, এখনো নষ্ট। মোহাম্মদ শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ, 265 দিনের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আমি। তো আমি সেই ট্রেসপাস অ্যাক্টের আর কি ওই পুশ ব্যাক পুশ ইনের মাধ্যম দিয়ে, যেহেতু শেখ হাসিনা এখন ভারতে পুশ ব্যাকের মাধ্যম দিয়ে বেনাপোল দিয়ে আর কি আমাকে জিম্মাদার করলে আমি এই শেখ হাসিনাকে এই দেশে নিয়ে আসার মতো সক্ষমতা, আইন কানুন এগুলো আমি জানি, বুঝি এবং আমি আবেদনও করেছি মাননীয় প্রধান বিচারপতি বরাবর। সেই শেখ হাসিনার নামে 5 আগস্ট থেকে গত পরশুদিন পর্যন্ত যাচাই বাছাই আনতে দেখা গেছে কি শেখ হাসিনার নামে একটি অ্যাকাউন্ট আছে যেটা তার স্যালারি অ্যাকাউন্ট, এবং সেই অ্যাকাউন্টে টাকা জমা আছে 1,93,000, যেটা আমি খোঁজ নিয়ে জেনেছি শেখ হাসিনার আগস্ট 2024 সালের প্রধানমন্ত্রী হিসেবে বেতনের টাকা। আর ওই যে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টিদের নামে যে টাকা অ্যাকাউন্ট আছে, এরা সকলেই ট্রাস্টি, এবং এদের এই টাকাটা দেশ বিদেশ থেকে আসে, রাষ্ট্রের যারা হতদরিদ্র মানুষ, প্রয়োজনীয় মানুষ, তাদের কাজেই ব্যবহার হয়। তো সেই শেখ হাসিনার সেই 32 নম্বরটা আর কি এখন আর নাই। এটা কিন্তু 80-র দশকে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি 14.5 কোটি মানুষকে দিয়ে দিয়েছিল। এখন তো এটা আমাদের 18 কোটি জনগণের সম্পদ। আমি এই 32 নম্বর নিয়ে এখানে আমার একটি মাননীয় প্রধান বিচারপতি বরাবর উপস্থাপনা আছে অ্যানেক্সার আকারে, সেইটা আমি আবারও আজকের উপস্থাপনা করব পরবর্তী প্রোগ্রামে, ডেইলি ভিউজের প্রোগ্রামে। তো এরপরে যেটা ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার সাথে আমি আর কি 1992 সালে প্রতিষ্ঠা করা বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদ, আমি এর বর্তমানে সাধারণ সম্পাদক আর কি। ওই এম এ ওয়াজেদ সুধা মিয়া যেটা ধানমন্ডির সুধা সদন, এটা হচ্ছে এরশাদ সরকার চলাকালীন সুধা মিয়া, তখন ডক্টর এম এ ওয়াজেদ সুধা মিয়া পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। গণপূর্তে 99 বছরের লিজ প্রপার্টি। এটা ওই ডক্টর সজীব ওয়াজেদ জয়েরও নাই, সাইমা ওয়াজেদ পুতুলেরও নাই, শেখ হাসিনার তো নয় আর কি।
তো এই জায়গাটায় সেই রকমটা ভাবে আমি এটার উপরেও আর কি মাননীয় প্রধান বিচারপতি বরাবর এনেক্সার আকারে একটি উপস্থাপনা করেছে। আর যেটা আর কি এই যে আওয়ামী লীগ অফিস, আওয়ামী লীগের 3 নম্বর অফিস, এগুলো সব বাংলাদেশ নির্বাচন কমিশনের সম্পদ। যেহেতু নির্বাচন কমিশন রাজনৈতিক দলের নিবন্ধন দেয়, তো এইগুলোর ওপরেও আর কি আমি যেহেতু আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগ সমর্থক, আমি আওয়ামী লীগের পক্ষ থেকে আমি ওই যেরকম ক্ষমাটা চেয়ে নিয়েছি জাতীয়ভাবে মাননীয় প্রধান বিচারপতি বরাবর, রাষ্ট্রপতি বরাবর, সেই রকমটা ভাবেই আর কি এইগুলোর ওপরেও মাননীয় প্রধান বিচারপতি বরাবর আমি এখানে উপস্থাপনা করে রেখেছি। তো সেই শেখ হাসিনার বর্তমান যেটা স্ট্যাটাস, ইন্ডিয়াতে জেলখানায় আছে, তাকে জিম্মাদারের মাধ্যমে আনা সম্ভব এবং তার সকল অ্যাকাউন্ট যাচাই বাছাই করে দেখা গেছে যে আগস্ট 2024 হতে এই যে 2 দিন আগ পর্যন্ত তার নামে একটি স্যালারি অ্যাকাউন্ট পাওয়া গেছে যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, এবং আগস্ট 2024-এর 1,93,000 টাকা এইটা জমা হইতো। এইটা আমি যতটুকু জেনেছি বঙ্গবন্ধু গবেষণা সংসদের পক্ষ থেকে আমি একজন গবেষক হিসাবে শেখ হাসিনার নামে বেনামে কোনো সেভিংস সহ কোনো অ্যাকাউন্ট নাই। এই যে টাকাটা আর কি এখান থেকে ওই বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অ্যাকাউন্টে চলে যেত শেখ হাসিনার নামে দেশে বিদেশে। আমি বহুকাল পূর্ব থেকে বলছি, শুধু শেখ হাসিনা নয়, এই যে বেগম খালেদা জিয়া, তাদের কারোর নামেই দেশে বিদেশে কোনো অ্যাকাউন্টও নাই, জমানো টাকাও নাই আর কি। তো সেই জায়গাটায় আমার এখানে যেটা উপস্থাপনা, আমি ছাত্র জনতা সরকারের ওপরে 10টি প্রোগ্রাম করেছি এবং এখনো কাজ করে যাচ্ছি। আমার ছেলেটা, আমার নাতি ছেলে, আমি নিজে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমরা সকলেই আর কি চাচ্ছি যে সুষ্ঠু সুন্দরভাবে আর কি দেশ পরিচালনার জন্য এই যে এখন উই আর আন্ডার মার্শাল ল, যেহেতু আমরা এখন মিলিটারি সরকার কর্তৃক রাষ্ট্রপতির মুরব্বিয়ানায় পরিচালিত হচ্ছি, সেই জায়গাটাই আর কি সুষ্ঠু সুন্দর একটা ভোট দিয়ে সামরিক আইন প্রশাসক বলেছেন তারা তাদের ব্যারাকে ফিরে যাবে। আমার এখান থেকে উপস্থাপনা আর কি কোনো পক্ষপাতিত্ব নয়, এখান থেকে সুষ্ঠু সুন্দর একটা ভোটের মাধ্যম ছাড়া আর কি গণতন্ত্র, সংবিধান, রাষ্ট্র, ধর্মীয় মূল্যবোধ, আমাদের ভোটের অধিকার এটা প্রতিষ্ঠা করা সম্ভব না। এখানে একটি কথা বলে রাখি, আজকে যেটা আসিফ মাহমুদ উপদেষ্টা বলেছেন আর কি যে আওয়ামী লীগের সমর্থক 30 থেকে 40%। আওয়ামী লীগকে যদি ভোট করতে না দেওয়া হয়, নিবন্ধন বাতিল করা হয় এবং এখান থেকে আওয়ামী লীগ যখন বাতিল করা হবে, আওয়ামী লীগরা ভোট দিতে আসবে না স্বাভাবিক। তখন কি আদৌ আর কি এই যে আওয়ামী লীগের আমলেও তাও আর কি সর্বশেষ তো 22%, সর্বোচ্চ 47% ভোট কাস্ট হয়েছে। এইটা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, আওয়ামী লীগ সমর্থকরা ভোট না দেয়, আমি যেটা একটা ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে আমি তো সেই 1977 সালে জিয়াউর রহমানের হানা ভোটের পোলিং এজেন্ট ছিলাম। 1996 সালে আমি এই যে সাধারণ নির্বাচনটা করেছি, আমার জামানত বেঁচে ছিল। অতঃপর 2008, 14, 18, 24 আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছি, 1% ভোট না হওয়ায় আমাকে দেওয়া হয়নি। সেখান থেকে আমি দেখছি আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয়, বৈষম্য বানানো হয়, তাহলে কিন্তু ভোটাভুটি যত সুন্দরভাবেই করেন না কেন, এখানে 25% ভোটও, অল এভারেজ 25% ভোটও কাস্ট হওয়া, এটা সম্ভব হবে কি হবে না, এটা ইলেকশন কমিশনও বলতে পারবে না। কারণ এখন ইলেকশন কমিশনার যিনি হয়েছেন, চিফ ইলেকশন কমিশনার, ইনি কাজ করছেন থানার একটা দারোগার। তো এই কাজটা করে আর কি এখান থেকে আসল কিছু পাওয়া যাবে না। তো এই জায়গাটায় আমার যে উপস্থাপনা, সুষ্ঠু সুন্দর ভোট করার জন্য 18 কোটি জনগণের, আমরা যারা 14 কোটি ভোটার দেশ বিদেশ মিলিয়ে, আমাদের এই 14 কোটি ভোটারের ভোট দেওয়ার এই যে গ্যারান্টিটা যতক্ষণ নিশ্চিত না হবে, ততক্ষণ কিন্তু এইটা ভোটের বাজারে যে কোনো লাভ হবে না। আর এইটা করতে যে যদি আরো সামনে 10 বছরও লাগে, আমার এখান থেকে আমি একজন আওয়ামী লীগার হিসাবে, সাধারণ কি বলে সমর্থক হিসাবে আমার যেটা উপস্থাপনা, ভোটারদের উপস্থিতি অর্থাৎ 14 কোটি ভোটারেরই উপস্থিতি নিশ্চিত করার পরেই আর কি ভোটের বাজারে যাওয়া উচিত। আর এর মধ্যে যদি রাষ্ট্র পরিচালনায় মাননীয় প্রধান উপদেষ্টার প্রয়োজন হয়, সামরিক আইন প্রশাসক জেনারেল ওয়াকারুজ্জামানের পরামর্শে এখন যেরকম দেশটা চলছে, এইভাবেই সুষ্ঠু সুন্দরভাবে 18 কোটি জনগণের খুব একটা আপত্তি নাই। তো এই জায়গাটায় আমি আজকের এই যে উপস্থাপনামূলক
প্রোগ্রাম এখানে শেষ করছি। সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে বলা হচ্ছে পলাতক আর কি, তার অপরাধের জন্য শুধু নয়, আওয়ামী লীগের যারা মন্ত্রী ছিল, এমপি ছিল, পোর্টফোলিওধারী, এদের যারা অপরাধী, এদেরকেও ছাড় নয়, যেটার উপরে আমি একাধিক অনুষ্ঠান করেছি। তো আজকের এখানটায় আমি মাননীয় প্রধান বিচারপতি বরাবর আর কি এই যে এলোমেলো কথাবার্তা, আইন কানুনকে নিয়ে, রাষ্ট্রপতিকে নিয়ে, প্রধান উপদেষ্টাকে নিয়ে, ধর্মীয় মূল্যবোধকে নিয়ে এই যে যারা অবজ্ঞা করছে, যাদের নিবন্ধন নাই, জামাত ইসলামের নিবন্ধন নাই, প্রতীক নাই, ধর্মীয় মূল্যবোধ নাই, এদের নেতা নাই, এদের কমিটি নাই, এরা রাজনৈতিক দল বলছে ধর্মীয় মূল্যবোধের, কিন্তু এই যে শফিকুর রহমান, আবু তাহের, এদের কেউই ধর্মীয় মূল্যবোধের লোক নন, যে কারণে যা হবার হচ্ছে। আর এই যে মব যেটা আর কি, এটা জামাত ইসলামের একটি কোড। মব মানে আওয়ামী লীগ, মব মানে মুক্তিযোদ্ধা, মব মানে মেরে ফেলো। তো এই জায়গাটাই আর কি মাননীয় সামরিক আইন প্রশাসককে ধন্যবাদ। সেই শফিকুর রহমানকে সময়ে সময়ে ডেকে নিয়ে বলছে, তারপরেও শুনছে না, ভয় ভীতি দেখিয়েই চলেছে যে ধর্ষণ, মানবিকতার উপরে ছুরিকাঘাত। আবার এই দিন কি কথা বলছেন যে আওয়ামী লীগের আর কোনো সুযোগ নাই আর কি, যাই হোক রাজনীতি করার। তো এখানটাই আর কি আমি এই শফিকুর রহমান সাহেবকে একজন মুক্তিযোদ্ধা হিসাবে বলছি, আপনার নিবন্ধনটা আগে নেন। আপনি এই যে জামাত ইসলামের যে সভাপতি হয়ে বসে আছেন স্বঘোষিত, এই জায়গাটাই আর কি ভোটাভুটির মাধ্যমে হয়। আর মুক্তিযুদ্ধকে, দেশপ্রেমিক লোকজনকে, আওয়ামী লীগারদেরকে, যারা সাধারণ সমর্থক, এদেরকে আপনার পরামর্শটা দেওয়ার দরকার নেই। সর্বদাই মনে রাখবেন, আপনারা যুদ্ধ অপরাধী, আপনাদের বিচার হয়ে গেছে, ফাঁসি হয়ে গেছে। আপনাদের নিবন্ধন নেন। আর এই যে এখান থেকে মাননীয় রাষ্ট্রপতি বরাবর উপস্থাপনা, মাঝে মাঝে রাষ্ট্রপতি মহোদয় আপনি গাইডলাইন আকারে অন্তত মাসে একবার করে আর কি আমাদের 18 কোটি জনগণের জন্য, ধর্মীয় মূল্যবোধের জন্য, সম্পদের জন্য আর কি একটি করে আর কি আমাদেরকে একটু সাহস দিবেন, ভরসা দিবেন। আপনি মাসে একবার করে একটা ভাষণ দিবেন। কারণ 2023 সালে এই যে শাহাবুদ্দিন মহোদয় এবং আমি দুইজনই ছিলাম আর কি, আমি 18 কোটি জনগণের পক্ষে এই রাষ্ট্রপতি হওয়ার জন্য, আর শাহাবুদ্দিন মহোদয় তো আওয়ামী লীগের পক্ষ থেকে বর্তমান যিনি রাষ্ট্রপতি। আজকের প্রোগ্রাম আমি এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।